আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা, যারা যেখান থেকেই আমার ভিডিওটি দেখতেছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই আপনাকে ভালো একজন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাতে হবে। যদি আপনার ইঞ্জিনিয়ার সঠিক একটি কাজ করিয়ে দিতে পারে, তাহলে আপনার টাকাগুলো সম্পূর্ণভাবেই সঠিক পথে ব্যয় হবে। অন্যথায় একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, অনেক কষ্ট করে এই টাকাগুলো উপার্জন করে, কেউ বা প্রবাস করে অনেক স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে চান। সেই বাড়িগুলো অবশ্যই সঠিকভাবে হতে হবে। এখানে দেখতেছেন একটি 5তলা ফাউন্ডেশনের একটি বাড়ির কাজ নির্মাণের শুরু হয়েছে। এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের আমি দেখাবো। একটি ভালো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করালে আপনার যা যা উপকারী হবে, যেখানে টাকা খরচ কমিয়েও আপনি একটি 5তলা ফাউন্ডেশন বাড়ি করতে পারেন, যেখানে রড অনেক কমেও হয়ে যাবে। যেখানে কিভাবে রড ব্যবহার করতে হয় সেটি প্রথমে জানতে হয়, তাহলেই সে একজন পরিপূর্ণ ইঞ্জিনিয়ার। এখানে দেখছেন যে কলমের যে রডগুলো, সেগুলো কিন্তু মাটাম দেওয়া হয়েছে। তো মাটামগুলো দিচ্ছে সেটি প্রথমেই কিন্তু আপনাদের দেখাচ্ছি। এটি মাটাম দেওয়ার আসলে সঠিক নিয়মগুলো এইভাবে নয়, রড দিয়ে নয়। যেখানে মাটাম দেওয়া হবে সেই অ্যাঙ্গেলটি অবশ্যই কমপক্ষে 2-2.5 ইঞ্চি হতে হবে। তো চলুন প্রথম থেকে দেখি যে ব্যাপারগুলো। এখানে আপনাদের আমি একটি কাছে দেখাতে যাচ্ছি। দেখেন, সর্বোচ্চ যত প্রকার ময়লা আবর্জনা পলিথিন রয়েছে, এখানে পাইপ ভাঙ্গার নিচে অনেক ময়লা আবর্জনা ছিল এই গর্তটিতে। তাহলে এই গর্তে যদি আপনি কাজ করতে চান, তাহলে কিন্তু সেই কাজগুলো সঠিকভাবে হবে না। দেখুন তো, এখানে যতক্ষণ পর্যন্ত আপনার পলিথিন বা কোনো প্রকার মাটি, কালো মাটি, ময়লা মাটি থাকবে, সেখানে গর্ত করলে হবে না। এখানে দেখতেছি না, অলরেডি কিন্তু এখানে প্রায় 6 ফিট গর্ত হয়ে গেছে, তারপরও নিচে ময়লা মাটি বেরোচ্ছে, যেখানে পলিথিন দেখা যাচ্ছে। তো এরকম পলিথিন যদি থাকে, ময়লা যদি থাকে, সেখানে কিন্তু আপনার ফাউন্ডেশনটি অবশ্যই মজবুত হবে না। কেননা সেখানে যখন বাড়ি করার পর ভূমিকম্প হবে, সেখানে বিল্ডিং ক্রিয়েট করতে পারে। তো সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। এখানে দেখতেছেন কলমগুলো কিন্তু প্রায় বাঁধা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এখানে তো ডাবল রিং ব্যবহার করা হয়েছে। এখানে কলমটিতে প্রতিটি কলমে 10টি করে রড ব্যবহার করা হয়েছে। সেখানে 16 mm রড ব্যবহার করা হয়েছে, ডাবল রিং দেওয়া হয়েছে। যে ডাবল রিং আপনাদের আমি দেখাচ্ছি, ডাবল রিং ব্যবহার করা হয়েছে। এই রিংগুলো বাঁধার সময় আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, এবং যে বাঁধার সময় যে সমস্যাগুলো হয়ে থাকে, যখন একটি কলম দাঁড় করাবেন তখন কিন্তু দেখা গেছে আপনার সঠিকভাবে বসে না, সেদিকে খেয়াল করে অবশ্যই মাটাম ঠিক রেখে বাঁধতে হবে। যেটা আপনাদের বলেছিলাম, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে কিন্তু নিচের জালিটি পুরাটাই করা হয়েছে। ওপরের যে জালিটি ডাবল জালির বেস করা হয়েছে, ওপরের জালিটি কিন্তু শর্ট করা হয়েছে। কলমের গোড়ায় ডাবল করা হয়েছে ঘন করে, যে কলম থেকে 1 ফিট উপরে 1 ফিট বাহিরে নেওয়া হয়েছে। উপরের যে জালিটি, নিচের জালিটি পুরোটা বাঁধা হয়েছে। তবে নিচের জালিটি যেভাবে বাঁধা হয়েছিল সেটা হয়েছে কলমের গোড়া দিয়ে কিন্তু 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি বাঁধা হয়েছিল প্রথম জালিটি। L4 সাইজ করে নিচের জালিটি ছিল শুধু কলমের গোড়ায় 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এবং মাঝখানে যে জায়গাটুকু রয়েছে, যে 2 ভাগ রয়েছে, সেই 2 ভাগে কিন্তু করা হয়েছিল 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি সেই ক্যাপটি। তারপর উপরে যে জালিটি করা হয়েছে, সেই জালিটি কিন্তু করা হয়েছে এখানে প্রায় উপরে জালিটি 5 ইঞ্চি বাই 6 ইঞ্চি করে। সেখানে রডগুলো খুবই কম ব্যয় করা হয়েছে। আর এই কাজগুলো এইভাবে করলে কখনো একটি বিল্ডিং ফাউন্ডেশনে কখনো ভূমিকম্পে ক্রিয়েট করবে না। তাহলে সঠিকভাবে কাজ করতে হয়। এখানে আরেকটি বিষয় অনেকেই প্রশ্ন করে থাকেন যে নিচে সিসি ডালাই দেওয়া হয়নি কেন, বা সিসি ডালাই দিলেন না কেন। তো সিসি ডালাই এবং
ইটের যে সোলিংগুলো এগুলো কিন্তু একান্তভাবেই মাটির উপর নির্ভর করে ইঞ্জিনিয়াররা দিয়ে থাকে। কিছু সময় দেখা গেছে লম্বা যদি কোনো বেজ হয়ে থাকে, সেখানে মাটি যদি অন্যরকম থাকে, তাহলে কিন্তু সিসি ঢালাই দেওয়ার পর সেগুলো জায়গায় জায়গায় ফাটল ধরতে পারে। তো যাই হোক, সেই দিকে যাব না, সেটি অবশ্যই আপনার ইঞ্জিনিয়ার যেভাবে পরামর্শ দিবে, যেভাবে কাজ করতে বলবে, সেভাবে অবশ্যই কাজগুলো করবেন। এখানে যে ইটের সোলিংগুলো করা হয়েছে এটা কিন্তু ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারেই করা হয়েছে। তো আপনাদের যদি আরও কিছু জানা থাকে সেটি অবশ্যই পরামর্শ জেনে নেবেন। আল্লাহ।